রহস্য কখনো আলোতে জন্মায় না, রহস্য জন্ম নেয় অন্ধকারে আর অপেক্ষা করে কারো না কারো সত্য খুঁজে বের করার জন্য। অন্ধকারে ঢাকা শহর, নীরব সাক্ষী দেয়াল, আর এমন কিছু প্রশ্ন যার উত্তর খুঁজে বের করে আনতে পারে একজনই, সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। আপনিও যদি ব্যোমকেশ বক্সীর সত্যান্বেষণ ভালোবাসেন, যদি রহস্যের গন্ধ আপনার শিরায় রোমাঞ্চ নিয়ে আসে, তাহলে আপনি একদম সঠিক জায়গাতেই এসেছেন। আমাদের চ্যানেল যদি আপনি প্রথমবারের জন্য শোনেন, তাহলে এক্ষুনি কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন। দীর্ঘদিন যাবৎ একটানা কাজের পর সকলের একটু হাওয়া বাতাস পরিবর্তন করার প্রয়োজন হয়ে পড়ে, অর্থাৎ কোথাও গিয়ে একটু বেরিয়ে আসবার প্রয়োজন হয়। ব্যোমকেশকে যদিও সেসব কথা বললে সে খুব একটা পাত্তা দেয় না, তার একমাত্র কারণ হচ্ছে ও সর্বদা নিজের মতো থাকে, তাই তার খুব একটা প্রয়োজন হয় না ঘুরে বেড়ানো। আমাদের ঘরের দিকে তাকালে দেখা যায় টেবিল ভর্তি স্তূপীকৃত বই আর ছড়ানো ছেটানো নথিপত্র। জানলার ভারী পর্দা টেনে দিয়ে সে বাইরের ব্যস্ত জগৎ থেকে নিজেকে সরিয়ে রাখতে ভালোবাসে। দিনের পর দিন একই চার দেওয়ালের মাঝে বসে থাকলেও তার মধ্যে কোনো ক্লান্তি দেখা যায় না। বেশিরভাগ সময় পড়াশোনাতেই তার মন পড়ে থাকে। মাঝে মধ্যে মনে হয় যে ছাত্রজীবনের দিনগুলিকে কোনো মতেই ছেড়ে আসতে চায় না। তাই সেহেতু ব্যোমকেশ এখনও পর্যন্ত তার অবসর সময়ে নানা ধরনের পড়াশোনা করে থাকে। বিকেলের পড়ন্ত রোদে যখন আকাশের নীল রংটা একটু ফিকে হয়ে আসে, তখন বইয়ের পাতায় গভীর মনোসংযোগে ডুবে থাকা আমার বন্ধুটিকে দেখলে সেই পুরনো দিনের জেদি মেধাবী ছাত্রের কথা মনে পড়ে যায়। জ্ঞানের তৃষ্ণা তার মেটেই না কোনো দিন। বিকেলে এইসব ভাবছিলাম নিজের ঘরে বসে। আসলে যেহেতু আমি ব্যোমকেশের মতো সবসময় পড়াশোনা করতে পছন্দ করি না, তাই অবসর সময় পেলে আমি কি করে তা অতিবাহিত করব তা বড়ই চিন্তার প্রশ্ন হয়ে ওঠে। আমার কাছে অবসর মানে একটু আড্ডা, একটু বাইরে ঘোরাফেরা, কিন্তু ওর সান্নিধ্যে থেকে পড়াশোনা ছাড়া অন্য কিছু ভাবাটাও কঠিন হয়ে দাঁড়ায়। নীরবতা আমাকে গ্রাস করতে শুরু করেছিল। বেশিক্ষণ নিজের ঘরে থাকতে না পেরে গেলাম ওর ঘরে। গিয়ে দেখি ও তখন বৌঠান আর একসঙ্গেই রয়েছে। ঘরের কোণে ধূপকাঠির একটা মৃদু গন্ধ ভাসছে। বৌঠান ওর খুব কাছেই বসেছিল। ওর মনোযোগ তখন পুরোপুরি হাতের ওই মোটা বইটার উপরে নিবদ্ধ। আমাকে প্রবেশ করতে দেখে বৌঠান বলে ওঠে, এই যে, এই দেখো ঠাকুরপো এসেছে, এবার তো একটু বই থেকে নিজের মুখটা তোলো। প্রায় 2 ঘন্টা ধরে তোমাকে আমি দেখে যাচ্ছি, তুমি একইভাবে সেই বইয়ের পাতার মধ্যেই আটকে রয়েছো। সবসময় কি আর জগতের সব জ্ঞান আহরণ করতে ভালো লাগে? শরীরের সাথে মনেরও তো একটা বিশ্রামের প্রয়োজন আছে নাকি? জগৎটাকে তো একটু নিজস্ব চোখে দেখেও তো দেখা দরকার। বৌঠানের কথা শুনে বইয়ের পাতা থেকে মুখ তুলে একবার আমার দিকে তাকিয়ে পুনরায় বইয়ের মধ্যে মনোসংযোগ করল। আমি ঘরের ভিতরে প্রবেশ করে বললাম, শোনো না, আমার না তোমার সঙ্গে বেশ কিছু কথা ছিল। আসলে কথা ঠিক বলবো না, ওই আবদারই বলতে পারো। হ্যাঁ, জানি তুমি সবসময় অহেতুক আলাপচারিতা পছন্দ করো না, কিন্তু আজকের এই আবদারটা হয়তো তোমার একঘেয়েমি কাটাতে সাহায্য করবে। হ্যাঁ, তা কি আবদার একটু বলে ফেলো শুনি। সচরাচর তোমাকে আমার কাছে তো কোনো আবদার করতে দেখি না, তাই একটু অবাক হলাম বই কি। যাকে এখন এসব রঙ্গতামাশা করে কোনো লাভ নেই। কি বলতে চাও সোজাভাবে বলে ফেলো তো। তোমার গলার স্বরে একটা বিশেষ উত্তেজনা লক্ষ্য করছি। নিশ্চয়ই কোনো মতলব ভাঁজছো অনেকক্ষণ ধরে। আমি যেটা বলতে চাই সেটা শুনলে তুমি যে খুব একটা রাজি হবে তা আমি বলছি না, তবে তুমি আবদারটা একটু রাখতেই পারো। আমার দীর্ঘ কিছুদিন যাবত আর এই বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না। তুমি কেস ছাড়া বিভিন্ন বই, খবরের কাগজ এসব পড়ে তো সময় অতিবাহিত করে ফেলো, কিন্তু আমার মধ্যে বাবা অত ধৈর্য নেই। তাই আমি আর পারছি না একভাবে বাড়ির মধ্যে থাকতে। আমাদের কাছে এই মুহূর্তে তো কোনো কেস নেই, আর আমার নিজের সব কাজও শেষ হয়ে গেছে। তাই আমি বাধ্য হয়ে তোমার কাছে এই আর্জি জানাচ্ছি যে এই কটা দিন আমরা 3 জনে মিলে একটু অন্য কোথাও থেকে বেরিয়ে আসলে কেমন হয়? এই পুরনো দালানটা না বড্ড বেশি গুমোটা ছোট হয়ে আসছে। জানলার ওপাশে খোলা আকাশ দেখার জন্য না মনটা হাঁপিয়ে উঠছে। অন্তত কয়েকটা দিন একটু খোলা হাওয়ায় শ্বাস নিতে চাই। আমার কথা শুনে ও যতটা বিরক্ত হয়েছে, বৌঠান তার থেকে অনেক গুণ বেশি খুশি হয়েছে। তাকে দেখলে মনে হবে যেন সে আমার মুখ থেকে এইরকম কোনো কথা শুনবার অপেক্ষাতেই ছিল। ও কিছু বলতে যাবে তার আগেই বৌঠান বলে ওঠে, এই যে তুমি কথাটা বললে না ঠাকুরপো, এর যে আনন্দদায়ক আর কোনো কথা হতেই পারে না।
কতদিন হয়ে গেল বলো তো বাড়িতে একা একা রয়েছি। তোমরা তো নানা কাজের জন্য বাইরে যেতে পারো, আমার তো আর বাপের বাড়ি ছাড়া সেটুকুও কপালে জোটে না। তাই যদি কোথাও যেতে পারি তাহলে বেশ ভালো হয়। বলছি শোনো না, ঠাকুরপো যা বলছে তা একবার শুনে দেখো না গো, ও তো ঠিক কথাই বলেছে। আমরা কি আর তোমার মতন অত বুদ্ধি রাখি মাথায় যে সব সময় পড়াশোনা করতে পারবো? মানুষের বুদ্ধি শুধু তো বইয়ের পাতায় থাকে না, বাইরের জগতের বিচিত্র মানুষের সাথে মেলামেশাতেও বাড়ে। সবসময় এরকম তত্ত্ব কথা নিয়ে জীবনে চলো না গো, একটু তো মুক্ত বাতাসে ডানা মেলো। ব্যোমকেশ তার হাতের বইটা খুব সন্তর্পণে মুড়ে টেবিলের উপরে রাখল। তার মুখভঙ্গি দেখে মনে হলো সে নিজেও মনে মনে এরকম একটা পরিবর্তনের জন্য হয়তো অজান্তেই অপেক্ষা করছিল। দুজনেই ওর বিরুদ্ধে চলে গিয়েছে বুঝতে পেরে সে আর বৃথা তর্ক না করে রাজি হয়ে যায়। আচ্ছা বেশ, তা তোমরা কোথায় যেতে চাও শুনি? তুমি কি কোনো জায়গা আগে থেকে ঠিক করে রেখেছ? তোমার মুখ চোখ দেখে তো মনে হচ্ছে যে ম্যাপ আর ট্রেনের টিকিট কাটার পরিকল্পনা তোমার মনে আগে থেকেই তৈরি হয়ে আছে। হ্যাঁ, আসলে একটা জায়গা আগে থেকেই ঠিক করে রেখে দিয়েছি। আমরা চাইলে পুরী থেকে একবার ঘুরে আসতেই পারি। ওটা একটা ধর্মীয় স্থান, আর সমুদ্রের কাছে যেতে পারলে তো বেশ ভালোও লাগবে। হ্যাঁ, যদিও যেতে বেশ কয়েকটা দিন লেগে যাবে, তবুও যদি সেখানে যেতে পারি তাহলে তো ভালোই হয়। নীল সমুদ্রের উত্তাল ঢেউ আর জগন্নাথ মন্দিরের গগনচুম্বী চূড়া, এই দৃশ্যগুলো আমাদের মনে এক নতুন সতেজতার পবিত্রতা নিয়ে আসবে। বেশ, তাহলে তাই হবে। যত তাড়াতাড়ি সম্ভব যাওয়ার বন্দোবস্ত করা হোক। তবে সবসময় বই মুখে করে থাকলেও আমি যে সবসময় আনন্দে থাকি এমন কিন্তু নয়। আমারও যেতে পেরে বেশ ভালোই লাগছে। কাজের বাইরে একটু বেরিয়ে আসার গুরুত্বটা আমি অস্বীকার করি না। চলো, কদিন সমুদ্রের সাথেই কাটানো যাক। নতুন কোনো রহস্যের চেয়ে নতুন কোনো প্রকৃতির স্বাদ নেওয়া বেশি জরুরি। তারপর আর কি, সমস্ত গুছিয়ে নিয়ে রওনা দিলাম পুরীর উদ্দেশ্যে। দীর্ঘ যাত্রার পর পুরীতে এসে পৌঁছলাম অবশেষে। পুরীর মাটিতে পা দেওয়ার পর মনের মধ্যে যে একটা অদ্ভুত শান্তি সৃষ্টি হলো তা বলাই বাহুল্য। ট্রেন থেকে স্টেশনে পা রাখতেই সমুদ্রের নোনা বাতাসের এক ঝলক সুগন্ধ নাকে এলো। চারিদিকের কোলাহল আর পাণ্ডাদের ব্যস্ততার মাঝেও এক অদ্ভুত গাম্ভীর্য অনুভব করা যাচ্ছিল, যেন প্রতিটি ধূলিকণায় ইতিহাসের ছাপ আছে। বেশ সুন্দর করে পুরীর প্রাকৃতিক দৃশ্য নিজের আত্মস্থ করবার জন্য একটা সুন্দর বাংলোতে গিয়ে উঠলাম। বাংলোটা ভারী সুন্দর দেখতে। নানা স্থানে জগন্নাথ দেবের প্রতিকৃতি এক আলাদা মাত্রা এনে দিয়েছে বাংলোটিতে। সাদা রঙের পরিপাটি বাংলোটির চারপাশে ঝাউ গাছের বাগান। দেওয়ালের গায়ের কারুকার্যগুলো বাংলার স্থাপত্যের কথা মনে করিয়ে দিচ্ছিল। বাংলোর বারান্দা থেকে সমুদ্রের গর্জন স্পষ্ট শোনা যাচ্ছিল। সেই দিন আমরা সকলেই বিশ্রাম গ্রহণ করি, বাইরে সেভাবে যাওয়ার জন্য বের হই না। যেভাবে আমাদের যাত্রা হয়েছে তাতে আমরা বড়ই ক্লান্ত। এই করে কেটে দিয়েছে 2 দিন। এই 2 দিন অত্যন্ত সুন্দরভাবে আমরা অতিবাহিত করেছি। প্রতিদিন সকালে সমুদ্রের ঢেউয়ের শব্দে ঘুম ভাঙত। বারান্দায় বসে চা খেতে খেতে সূর্যোদয় আর নীল জলরাশির খেলা দেখা, সব মিলিয়ে সময়টা যেন স্বপ্নের মতো কাটছিল। শহরের ঝামেলা থেকে অনেক দূরে এক পরম শান্তি। তৃতীয় দিন সকালবেলা আমরা তৈরি হয়ে বাংলো থেকে বের হতে যাব, ঠিক সেই সময় এক ইন্সপেক্টর বাংলোর সামনে এসে উপস্থিত হয়। ঘটনাটা আমাদেরকে বেশ অবাক করে দেয়। শহরে চিরাচরিত ঝামেলা ঝঞ্ঝাটের বাইরে এসেও যখন প্রাণ খুলে শ্বাস নিতে চেষ্টা করি, ঠিক সেই সময় এরকম কিছু ঘটনা আমাদের শ্বাস রোধ করে ফেলে। ইন্সপেক্টরের পরনে খাকি উর্দি, কপালে চিন্তার রেখা আর চোখের দৃষ্টিতে এক তীক্ষ্ণ সন্দেহ। ইন্সপেক্টর আমাদের উদ্দেশ্যে বলে ওঠে, দেখে তো মনে হচ্ছে আপনারা বাঙালি। তা এখানে কি বেড়াতে এসেছেন? আপনারা কি শুধুই পর্যটক, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্যও আছে? এখানে বহিরাগতদের উপর ইদানিং খুব কড়া নজরদারি চলছে। হ্যাঁ, আমরা এখানে বেড়াতে এসেছি, কিন্তু আপনারা এইভাবে তা জিজ্ঞাসা করছেন কেন? কারণ জানতে পারি কি? সাধারণ বাঙালিদের ওপর পুলিশের এই বিশেষ কৌতূহল কি কোনো অস্বাভাবিক ঘটনার ইঙ্গিত দিচ্ছে? আপনার এই প্রশ্নের পেছনে নিশ্চয়ই কোনো গূঢ় কারণ আছে। আমাদের কাছে খবর রয়েছে একটা বিপ্লবী দল এই এলাকাতে নিজেদের বাসস্থান গড়ে তুলেছে, তাই আপনাদের উপর একটু সন্দেহ হলো। আচ্ছা, আপনারা এখানে ঠিক কবে এসেছেন? আপনাদের পরিচয়পত্রগুলো একবার বের করুন। বিপ্লবীদের গতিবিধি ইদানিং বড় চিন্তায় ফেলে দিয়েছে আমাদের। আমরা এখানে এসেছি আজকে নিয়ে 4 দিন হলো। নানা ব্যস্ততার কারণে কোথাও সেইভাবে ঘুরতে যাওয়া হয় না বলে চলে এসেছি একটু হাওয়া বাতাস পরিবর্তন করতে। তবে আমাদেরকে সন্দেহ হওয়ার কারণটা ঠিক বুঝলাম না। আমি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। আমার নাম হয়তো আপনি শোনেননি, আর ইনি আমার স্ত্রী এবং আমার অত্যন্ত প্রিয় বন্ধু।
আমাদের সামাজিক অবস্থান এবং পরিচয় জানলে হয়তো আপনার এই অমূলক সন্দেহ দূর হবে। ও হ্যাঁ হ্যাঁ, শুনেছি আমি আপনাদের কথা। কলকাতায় থাকাকালীন আপনার সম্পর্কে বেশ খোঁজ খবর রাখতাম, তবে এইখানে আসার পর থেকে সেভাবে কোনো খোঁজ আর রাখা হয় না। আপনি যে গোয়েন্দা সেই সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না ব্যোমকেশবাবু। তবে হ্যাঁ, তার মানে এটা নয় যে আমার আসার কারণটা লঘু হয়ে গেল, কারণ আমাদের কাছে খবর রয়েছে যে এই বাংলাতে ওই বিপ্লবী দল নিজেদের বাসস্থান গড়ে তোলার চেষ্টা করছে। নামডাক দিয়ে আইনকে ভোলা যায় না। বিপ্লবীরা অত্যন্ত ধূর্ত, তারা যে কোনো ছদ্মবেশে আত্মগোপন করতে পারে, তাই সতর্কতা আমাদের বজায় রাখতেই হবে। নমস্কার, আমার পরিচয় তো আমার স্বামী আপনাকে দিয়েই দিয়েছে, তবুও কিছু কথা না বলে থাকতে পারছি না। আমরা এখানে শুধুমাত্র নিজেদের সময় অতিবাহিত করবার জন্যই এসেছি। যদি কোনো বিপ্লবী দল এই এলাকায় থেকেও থাকে, তাহলে সেই সম্পর্কে আমাদের বিন্দুমাত্র ধারণা নেই। তাই আমাদের ওপর একটু বিশ্বাস রাখুন যে বৃথা আমাদেরকে সন্দেহ করে আপনাদের কোনো লাভ হবে না। আমরা শুধুমাত্র এখানে নিজেদের একঘেয়ে জীবন থেকে একটু মুক্তি পেতে এসেছি। ছুটি কাটাতে এসে পুলিশের জেরা সহ্য করাটা বড্ড বেদনাদায়ক। আমাদের এই নির্মল আনন্দকে এভাবে সন্দেহের কালিতে ঢেকে দেবেন না। আমরা নির্দোষ পর্যটক মাত্র, তাই দয়া করে যদি আমাদেরকে এসব সমস্যার মধ্যে না জড়ান, তাহলে আমরা অত্যন্ত উপকৃত হব। কথাগুলো বৌঠান এক নাগারে বলে চলেছিল, তাকে কোনোভাবেই থামানো যাচ্ছিল না। বৌঠানকে ব্যোমকেশ প্রথমে থামানোর চেষ্টা করলেও বৌঠানের কথার মাঝে কোনো রকম বাধা দেয়নি। একদৃষ্টে বৌঠানের সত্যবাদিতার দিকে দৃষ্টিপাত করেছিল সে। ও নিঃশব্দে দাঁড়িয়ে রইল। তার চোখে এক বিচিত্র উজ্জ্বলতা এবং হাসির রেখা ফুটে উঠল। সে যেন বৌঠানের এই বলিষ্ঠ সাহসিকতা আর সোজাসাপটা কথায় মনে মনে বেশ গর্বিত বোধ করছিল। এরপরে ইন্সপেক্টর সেই স্থান ছেড়ে চলে যান। এমন সময় আমার বন্ধুটি বৌঠানের উদ্দেশ্যে বলে ওঠে, বাহ, তুমি দারুণভাবে বললে তো। আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো হিতে বিপরীত হয়ে যেতে পারে, কিন্তু তোমার মুখ থেকে কথা শুনে ইন্সপেক্টর চুপচাপ চলে গেলেন। সত্যিই তুমি আমার একমাত্র বউ। তুমি আমার জীবনের অন্যতম এক সত্য। কি বন্ধু, আমি কি কিছু ভুল বললাম? না, ভুল বলনি, তবে তুমি আমার কথা মনে হয় ভুলেই গেছো। এইটা কিন্তু মজা করে বললাম, তুমি কিন্তু আবার বেশি চিন্তিত হয়ে যেও না। বৌঠান আজকে যা যা বলেছে তা কিন্তু সত্যিই প্রশংসা করবার মতো। চলো না, একটু এইখানকার আশপাশটা বরং ঘুরে আসা যাক। এই বলে ও, আমি আর বৌঠান তিনজনে মিলে বাংলোর আশেপাশের অঞ্চলটা ভালোভাবে পর্যবেক্ষণ করি। আর সেই সূত্রে অবগত হই যে এখানে আমরা বাঙালিরা হয়তো নিজেদের জীবনের একঘেয়েমি দূর করতে এসেছি, তবে এখানেও বেশ অনেক বাঙালি বসবাস করে। পুরীর গলিগুলোতে হাঁটলে মনে হয় যেন বাংলার কোনো চেনা পাড়ায় ঘুরে বেড়াচ্ছি। জানলা শিক দিয়ে শাঁখের শব্দ আর ধূপের গন্ধ ভেসে আসছে। পরিচিত ভাষাতেই চারিদিকের কথাবার্তা শোনা যাচ্ছে, যা আমাদের মনে এক ধরনের আপন অনুভূতি এনে দিচ্ছিল। ঠিক সেই রকম একজন বৃদ্ধ দম্পতির উপরে দৃষ্টি গেল আমাদের। তারা বাড়ির বাইরে বসে নানা ধরনের আলাপ আলোচনা করছিল, আর সেই সূত্রেই তাদের সাথে কথা বলার ধরন এবং ভাষা বুঝতে পারি তারা আদতে বাঙালি। ভদ্রলোকের গায়ে একটা মিহি সুতির ফতুয়া আর ভদ্রমহিলা কপালে একটা সিঁদুরের টিপ পরে শান্তভাবে কথা বলছিলেন। তাঁদের চেহারায় এক ধরনের প্রশান্তি ছিল, যা একমাত্র এই পবিত্র মন্দির শহরেই দেখা যায়। ও তাদের সামনে গিয়ে তাদের উদ্দেশ্যে বলে উঠল, নমস্কার, আমি ব্যোমকেশ বক্সী। আমার স্ত্রী এবং আমার একমাত্র বন্ধু, এই তিনজনে মিলে আমরা ভ্রমণের উদ্দেশ্যে পুরীতে এসেছি। আপনারা নিশ্চয়ই এখানকার স্থায়ী বাসিন্দা। আপনাদের দেখে এই দূর প্রবাসে বড় আপন বলে মনে হলো। এখানকার পুরনো অধিবাসী ছাড়া বাইরের মানুষকে কেই বা ভালোভাবে চিনবে বলুন? হ্যাঁ বাবা, আমরা এখানেই থাকি। তোমরা তো বেড়াতে এসেছো, তা বলো, এই পুরী তোমাদের কেমন লাগছে? আশা করছি সমুদ্রের নীল জলরাশি আর এই শান্ত পরিবেশ নিশ্চয়ই তোমাদের ক্লান্ত মনে শান্তির পরশ বুলিয়ে দিচ্ছে। পর্যটকদের কাছে এই জায়গাটা তো স্বর্গের মতোই। তা বেশ ভালোই লাগছে। তবে আজকে একটা অদ্ভুত ধরনের ঘটনা ঘটেছে, যার কারণে আমাদের সকলের মনটা একটু খারাপ হয়ে রয়েছে। এক অনাকাঙ্ক্ষিত জেরা আমাদের সকলের আনন্দটাকে এক নিমেষে ফিকে করে দিয়েছে। পুলিশের অযথা সন্দেহ আমাদের মেজাজটাই বিগড়ে দিল। কেন বাবা, কি হয়েছে? তোমাদের মন খারাপ হয়েছে কেন? এখানকার কেউ কি তোমাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করেছে?
তোমরা তো এ অঞ্চলের অতিথি। তোমাদের কোনো রকম কষ্ট বা অপমান হওয়া তো আমাদের কাম্য নয় বাবা। না, সেটা নয়। আসলে আজকে যখন আমরা তিনজনে বাংলো থেকে বের হয়েছিলাম, ঠিক সেই সময় এখানকার স্থানীয় পুলিশ ইন্সপেক্টর আমাদের বাংলোর সামনে এসে হঠাৎ করে বলতে শুরু করেছে এখানে নাকি কোনো বিপ্লবীদের আস্তানা রয়েছে। তাই সেই কারণে একটু বেশি অবাক হয়ে গেছি বলতে পারেন। বিপ্লব আর রাজনীতির উৎকো ঝামেলা এই শান্ত সমুদ্রের তীরে আছড়ে পড়বে তা তো আমাদের কল্পনার অতীত। পুলিশের এই সন্দেহ বড়ই অস্বস্তিকর। হ্যাঁ, আমিও এই ব্যাপারটা শুনেছি, তবে এর সত্যতা ঠিক কতখানি সেই সম্পর্কে কিছু বলতে পারবো না তোমাদের। তবে এটাই বলবো যে বেড়াতে যখন এসেছো একটু সাবধানে থেকে কটা দিন ঘুরে ফিরে তারপর নিজেদের বাড়িতে চলে যাও। কারণ ঘুরতে এসে হঠাৎ করে যদি কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে নিশ্চয়ই সেটা তোমাদের জন্য ভালো হবে না। বাইরের বাতাস এখন কিছুটা উত্তপ্ত বাবা। সাবধানে থাকাই বুদ্ধিমানের কাজ। অহেতুক বিপদের মধ্যে পা বাড়িও না তোমরা। এরপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি বালিয়াড়ির উদ্দেশ্যে। আশেপাশে কিছু দোকান থেকে সাজ সরঞ্জামের জিনিসপত্র কিনল বৌঠান। দোকানগুলোতে ঝিনুকের কারুকাজ আর ছোট ছোট জগন্নাথ মূর্তির পসরা সাজানো ছিল। বৌঠান খুব মন দিয়ে ঘর সাজানোর জিনিসগুলো বেছে নিচ্ছিল। ব্যোমকেশের মুখ দেখে ঠাউর করতে পারছিলাম তার অসন্তুষ্টি, কিন্তু কি আর করা যাবে। পুলিশের এই খবরটা তার মনের কোণে কোথাও একটা খটকা লাগিয়ে রেখেছে যা সে কিছুতেই মিলাতে পারছে না। তারপর আরও খানিকটা ঘুরে আমরা তিনজনে বাংলোতে ফিরে আসি। একটি ঘরে ও আর বৌঠান, আর পাশের ঘরে আমি। হঠাৎ একটা শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। আমি তৎক্ষণাৎ দরজা খুলে বাইরে বেরিয়ে যাই। ব্যোমকেশও দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। আওয়াজটা হওয়ার সাথে সাথেই যেহেতু আমরা বেরিয়েছি তাই এক অদ্ভুত ধরনের দৃশ্য দেখতে পাই আমরা। আমাদের দরজার মাঝামাঝি একটা চিরকুট পড়ে রয়েছে, আর একটা ছায়া জানলা দিয়ে যেন বাইরে চলে গেল। আমার বন্ধুটি চিরকুটটা হাতে নিয়ে বলে উঠল, এর মানে বুঝতে পারছো, নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে। আর যে ছায়াটা এক্ষুনি আমরা জানলা দিয়ে চলে যেতে দেখলাম সেটা নিশ্চয়ই কোনো অশরীরী আত্মা হবে না। কে ছিল ওই মানুষটি? কাগজে লেখা রয়েছে যে ধর্ম এখানে উত্থিত, সাধারণ মানুষ পাথরের সামনে নতমস্তকে রত। ঠিক কী কারণে এমন ধরনের লেখা রয়েছে তা কিছুতেই আমরা বুঝতে পারলাম না। পরের দিন সকালে আমরা আবার নিজেদের বাংলো থেকে বের হব, তার ঠিক আগে পুলিশ ইন্সপেক্টর আরও কয়েকজন পুলিশ কনস্টেবলকে নিয়ে বাংলোতে প্রবেশ করলেন আর আমাদের উদ্দেশ্যে বলে উঠলেন, সরি মিস্টার বক্সি, আমাদের কাছে খবর রয়েছে যে এই বাংলোর মধ্যে কিছু একটা আছে। এই বাংলোতে ওই বিপ্লবী দলের কোনো সূত্র নিশ্চয়ই পাওয়া যাবে। তদন্তের স্বার্থে আমাদের এই বাড়িটি তন্ন তন্ন করে খুঁটিয়ে দেখা দরকার। কোনো অপরাধীকেই আমরা ছাড় দেব না। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আচ্ছা, মুশকিল তো। যদি এই স্থানে কোনো বিপ্লবী দল থেকেও থাকে আমাদের উপস্থিতিতে নিশ্চয়ই তারা তো আর এখানে থাকবে না, বরং অন্য কোনো ফাঁকা স্থানে কাজকর্ম চালাবে। তাহলে বৃথা কেন খুঁজে চলেছেন বলুন তো? কোনো সূত্র কি এখানে পাবেন? আমাদের ব্যক্তিগত সময় আর গোপনীয়তাকে এভাবে বারবার বিঘ্নিত করার কি কোনো যৌক্তিকতা আছে? আপনারা কি শুধুই খড়কুটো আঁকড়ে ধরছেন না? না, দাঁড়াও, সূত্র পেলেও পাওয়া যেতে পারে। যদি পাওয়া যায় তাহলে ওনাদের হয়তো সাহায্য হবে। আর যদি ওনাদেরকে বৃথা বাধা দেওয়ার চেষ্টা করা হয় তাহলে হয়তো আমাদের উপর সন্দেহ পড়তে পারে। আইনের কাছে সহযোগিতা করাই এই মুহূর্তে বুদ্ধিমানের কাজ হবে। আমাদের কিছু লুকানোর নেই যখন, তখন তল্লাশিতে আপত্তি কিসের? এরপর আমরা বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে লাগলাম এই চিরুনি তল্লাশি শেষ হওয়ার। কিন্তু এই সমাপ্তিটা ঘটল এক খারাপ অভিজ্ঞতা দিয়ে। আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম, ঠিক সেই সময় ব্যোমকেশের ঘরের ভেতর থেকে একজন পুলিশ কিছু একটা বলে ওঠে। ইন্সপেক্টর এবং আমরা সবাই সেই কারণে ওর ঘরে প্রবেশ করে দেখি বিছানার তোষকের তলায় একটা পিস্তল রাখা। কি এবার আপনি কি বলবেন? আপনি কিছুই জানেন না, নাকি জেনে অনেক কিছু না জানার ভান করছেন? হতেই তো পারে বিপ্লবী আর আপনার মধ্যে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, আর ঠিক সেই কারণেই আপনি কিছুই বলতে চাইছেন না। ভারতবর্ষে এমন অনেক নামে মানুষ রয়েছেন যারা সকলের আড়ালে বিপ্লবীদের সমানতালে সহায়তা করে চলেছে। আপনি তাদের মধ্যে যে কেউ না, সেটা আমরা কিভাবে বিশ্বাস করতে পারি? আমি জানি না ইন্সপেক্টর, আপনি কিভাবে বিশ্বাস করবেন। আর জোর করে আপনাকে কিছু বিশ্বাস করাতেও আমি চাই না। আপনার বিশ্বাস আপনার কাছে,
আর আমার বিশ্বাস সম্পূর্ণ আমার কাছে। তবে এই পিস্তল আমার বিছানার তোষকের তলায় কি করে এলো তা আমি জানি না। হতেই তো পারে যে এই পিস্তল আগে থেকে রাখা ছিল। আপনি চাইলে এই বাড়ির কেয়ারটেকারকে ডাকতে পারেন। যদি তার কাছ থেকে কিছু জানতে চান তাহলে জেনে ফেলুন। বোঝাই যাচ্ছে ষড়যন্ত্রকারীরা বড্ড নিপুণভাবে তাদের জাল বিছিয়েছে। তবে সত্য বেশি দিন ধামাচাপা দিয়ে রাখা যায় না। এরপর ডাকা হয় সেই বাংলোর কেয়ারটেকারকে। যদিও সে অবাঙালি, তবে বাংলা যে একেবারে বলতে পারে না বা বুঝতে পারে না তা কিন্তু নয়। তাকে এই সমস্ত ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করা হলে সে বলে ওঠে, আমি সচ বাত বলছি হুজুর, পুলিশ সাহেব ব্যোমকেশ বাবু। খামোখা কেন আপনাদেরকে আমি ঝুট মুট বলতে যাব বলুন দেখি? এখানে পিস্টল কিভাবে এলো সে ব্যাপারে আমি কিছু জানি না। আমার তো শুধু পরিচর্যা করার কথা, আমি শুধু সেটুকু করে থাকি। আমার এত বড় সাহস নেই যে আমি কোনো গন্দা কাম করব। আমি নেক আদমি হচ্ছি হুজুর, নেক আদমি আছি। আমার যেটুকু করার আমি সেইটুকু করে সুখে শান্তিতে থাকবার চেষ্টা করি। কোনো সত্যি গোপন করে আমি কখনোই কোনো রকমে বিপদে জড়াতে চাই না হুজুর। আমি একজন সামান্য চাকর মাত্র। পুলিশের লাঠি বা জেলের ঘানি টানার মতো আমার দম নাই হুজুর। দয়া করে हमको রেহাই দিন বাবু, हमको রেহাই দিন। আচ্ছা ঠিক আছে, তুমি এই মুহূর্তে যেতে পারো। তবে ব্যোমকেশ বাবু, আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতেই হবে। আপনাকে এই মুহূর্তে আমরা গ্রেফতার করছি। আপনার বর্তমান আবাসস্থল থেকে এরকম একটা জিনিস পাওয়া গেছে, তাই আপনাকে নিশ্চয়ই আলাদা করে আর বোঝাতে হবে না। আশা করি আপনি বুঝতে পারছেন যে এবার ব্যাপারটা ঠিক কতটা গুরুতর। আইন সবার জন্য সমান। প্রমাণের ভিত্তিতেই এখন ব্যবস্থা নিতে হবে। চলুন আমাদের সাথে। আমি বৌঠান অনেক চেষ্টা করেও ব্যোমকেশকে থানায় যাওয়া থেকে আটকাতে পারি না। তবে ও বৌঠানকে শান্ত করে জানায় যে সে খুব শীঘ্রই ফিরে আসবে। তবে আমার ক্ষেত্রে সেটা হয়ে ওঠে না। আমি ওর সঙ্গে থানায় যাই। থানার গুমোট ঘরটা আর পুলিশ কনস্টেবলদের তীক্ষ্ণ চোখের নজরদারি আমাদের প্রতিটি মুহূর্তকে যন্ত্রণাদায়ক করে তুলছিল। ব্যোমকেশ অবশ্য এক অসীম ধৈর্য নিয়ে পাথরের মূর্তির মতো বসেছিল জানলার দিকে তাকিয়ে। বেশ খানিকক্ষণ থানায় আমাদেরকে অর্থাৎ ব্যোমকেশ ওকে আটকে রাখলেও পরবর্তীতে ওর সামাজিক অবস্থানের কথা চিন্তায় রেখে ওকে ছেড়ে দিতে বাধ্য হয় ইন্সপেক্টর। তবে একটা কথা স্পষ্ট জানিয়ে দেয় যে তাদের নজর সবসময় আমাদের উপর থাকবে। সেখান থেকে অনেক ঘন্টা অতিবাহিত করে ফেরবার পথে ও বলে, কি অদ্ভুত ধরনের জীবনযাপন করছি আমরা। এভাবে বেঁচে থাকার কোনো ইচ্ছাটুকু আমার মধ্যে আর নেই। সামান্য একটু বেড়াতে এসেও এরকম এক অদ্ভুত সমস্যার মধ্যে পড়ে গেলাম। আমাকে থানায় কাটাতে হলো অপরাধী তকমা গায়ে নিয়ে। যদিও এই তকমা কিছুক্ষণের জন্য ছিল, তবুও এটা যদি আমাদের কলকাতায় হতো তাহলে আমার সম্মানের উপর কিরকম প্রভাবটা পড়তে পারতো বলো তো। সত্যি তুমি যথার্থ বলেছ। আমি ভেবেছিলাম যে একঘেয়ে বাড়িতে থেকে নিজেদের সময়টা নষ্ট করে কোনো লাভ নেই, বরঞ্চ যদি কোথাও বেরিয়ে আসা যায় তাহলেই ভালো। আর সেই কারণেই তোমাকে রাজি করিয়েছিলাম। কিন্তু এখানে এসে এরকম ঘটনার সম্মুখীন হতে হবে বুঝতে পারিনি। ঠিকই আছে। সত্যান্বেষীর জীবনে আজ এক কলঙ্কিত অধ্যায় যুক্ত হলো অজিত। এক গভীর ষড়যন্ত্র আমাদের জড়িয়ে ধরেছে, যা সহজে মুক্তি দেবে না বলে মনে হচ্ছে। এখন আর এসব ভেবে কি আর হবে? লাভের লাভ তো কিছুই হবে না। তার চেয়ে চলো তাড়াতাড়ি বরং বাংলোতে ফিরে যাই। বৌঠান তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই বলে আমরা বেশ কিছুটা এগিয়েছি, তখন একজন ভদ্রলোকের সঙ্গে ব্যোমকেশের ধাক্কা লাগে। সেই ভদ্রলোক এক মাথা দাড়ি ও চুল নিয়ে থাকার কারণে তার মুখমণ্ডল ধারণা করতে আমরা পারিনি। তবে তার চোখের মধ্যে যেন এক অদ্ভুত চাহনি ছিল, যা আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করতে পেরেছি। ভদ্রলোকটি বেশ লম্বা ছিলেন। তার পরনের পোশাক ছিল সাধারণ। সেই অন্ধকারের মধ্যেও তার চোখের সেই দৃষ্টি আমাদের মনে এক ধরনের খটকা তৈরি করল। তিনি কোনো কথা না বলে দ্রুত পায়ে ভিড়ের মধ্যে মিশে গেলেন ও কয়েক মুহূর্ত সেদিকে তাকিয়ে রইল। সেই ভদ্রলোক সেখান থেকে চলে যাওয়ার পর আমরা সামনের দিকে পা বাড়াই। তখন ও আবার বলে ওঠে, এই একটু দাঁড়াও তো। পকেটে হাত দিয়ে মনে হচ্ছে যেন পকেটে কিছু রয়েছে, অথচ আমি পকেটে সেরকম তো কিছুই নিয়ে বেরোইনি। তবে এখন এইভাবে সেটা খুলে দেখা যাবে না। ইন্সপেক্টর বলে দিয়েছেন যে আমাদের উপর নজর রয়েছে, তাই এই মুহূর্তে যা করার তা আমাদেরকে
বাংলোতে ফেরার পরই করতে হবে। যদি পুনরায় আমাদের উপর আবার সন্দেহ করে, তাহলে ইংরেজ সরকারের হাতে আমাদের প্রাণ একেবারে নাশ হওয়া থেকে কেউ আটকাতে পারবে বলে মনে হয় না। তাড়াতাড়ি পা চালানো যাক। পকেটের ভেতর হাত দিয়ে ও একটা কাগজের স্পর্শ পেয়েছে। তার মুখভঙ্গি দেখে বুঝলাম সে বেশ সতর্ক হয়ে পড়েছে। রাস্তার আলোয় পুলিশের গতিবিধি লক্ষ্য করা যাচ্ছিল, তাই আমরা দ্রুত পা চালালাম। পকেটে থাকা ওই অজ্ঞাত বস্তুটি যে কোনো রহস্যের ইঙ্গিত দিচ্ছে তা ওর চোখ দেখেই বোঝা যাচ্ছিল। হ্যাঁ, ঠিকই বলেছ। যদি পকেট থেকে কোনো কাগজ বার করে তুমি এখানেই দেখো, তাহলে কে বলতে পারে, হয়তো হঠাৎ করে এসে আমাদেরকে আবার গ্রেফতার করে নিল। আর যদি এই কাগজে রহস্যময় কিছু লেখা থাকে, তাহলে তো আমাদের বিপদ অনিবার্য। খোলা রাস্তায় এই কাগজের রহস্য সমাধান করতে যাওয়াটা বোকামি। আমাদের এখন লক্ষ্য হওয়া উচিত যত দ্রুত সম্ভব বাংলোর নিরাপদ আশ্রয়ে পৌঁছানো। চারিদিকের পরিস্থিতি মোটেও সুবিধাজনক নয়। এরপর আমরা বাংলোতে ফিরে আসি। বাংলোতে ফিরে আমরা যা দেখি তাতে আমার চোখ কপালে উঠে যায়। আর ব্যোমকেশের অবস্থা একেবারে দিশেহারা হওয়ার মতো। ও শত খারাপ অবস্থাতেও নিজেকে শান্ত রাখতে পারে, কিন্তু যখন দেখে তার প্রাণের মানুষ অসহায়ভাবে রয়েছে, তখন তার মনের অবস্থাটা ঠিক কেমন হতে পারে। বাংলোর সদর দরজাটা খোলা ছিল, যা আমাদের মনে কুপ্রভাব ফেলল। ঘরের ভেতর ঢুকতেই আমাদের সারা শরীর হিম হয়ে গেল। চারিদিকের জিনিসপত্র ছড়ানো ছিটানো, ঘরের বাতাস যেন ভারী হয়ে আছে। তারপর দেখি বৌঠানের বাম হাত থেকে রক্ত পড়ছে। সে প্রায় অজ্ঞান হয়ে গিয়েছে। বন্ধু এক প্রকার ছুটে বৌঠানের কাছে চলে যায়। পিছু পিছু আমিও ছুট লাগাই। বৌঠানের ফ্যাকাশে মুখ দেখেও স্থবির হয়ে গেল। সে বৌঠানের মাথাটা নিজের কোলের উপরে তুলে নিল। তার সেই অবিচল ব্যক্তিত্ব যেন মুহূর্তের জন্য ভেঙে চুরমার হয়ে গেল। বৌঠানকে ধরে ও একেবারে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে বিচলিত হয়ে বলতে শুরু করে, আমরা কিছুক্ষণ বাংলোতে ছিলাম না, তাতে এত কিছু হয়ে গেল। দেখলে সামান্য ঘুরতে আসার ফল ঠিক কতটা খারাপ হয়ে গেল। আমি জানি তুমি কি কারণে এখানে আসতে বলেছিলে, কিন্তু এখানে আসার পর যা হচ্ছে তা কি আমাদের জন্য একেবারে মঙ্গলজনক? তোমার এভাবে রক্তপাত হওয়ার কারণ কি? এই এই তুমি জ্ঞান হারিয়ে ফেলো না। এতটা বিচলিত হলে চলবে না। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা অত্যন্ত খারাপ, তবে এই মুহূর্তে তোমাকে আমাকে দুজনকে খুব ঠান্ডা মাথায় থাকতে হবে। তুমি যদি এতটা বিচলিত হয়ে পড়ো, তাহলে আমি কি করব বলতে পারো? সবার আগে বৌঠানের হাত থেকে রক্ত পড়াটা বন্ধ করতে হবে। রক্ত বন্ধ করতে পারলেই তো অর্ধেক কাজ হয়ে যাবে। আমাদের এই মুহূর্তে ধৈর্য ধরা ছাড়া খুব দরকার। আমি বরং ড্রেসিংয়ের সরঞ্জামটা নিয়ে আসছি। তুমি শক্ত হাতে ওর ক্ষতস্থানটা চেপে ধরো, যাতে রক্তক্ষরণটা থামে। আমাদের এখন মাথাটা ঠান্ডা রেখে কাজ করতে হবে। এই বলে ধীরে ধীরে আমি আর ব্যোমকেশ দুজনে মিলে সত্যবতীর প্রাথমিক চিকিৎসাটুকু করার চেষ্টা করলাম। কোনো রকমে রক্তটা যাতে বন্ধ হয় সেই চেষ্টাই আমি করলাম। রক্তটা বন্ধ হওয়ার পর বৌঠান কিছুটা ঠিকঠাক বোধ করছিল বলে মনে হলো। একেবারে জ্ঞানশূন্য না হওয়ার কারণেই হয়তো তাকে এত তাড়াতাড়ি সুস্থ করানো গেল। তবে বৌঠান যে এখনও পর্যন্ত কথা বলার অবস্থায় নেই তা বেশ ভালো মতনই বোঝা যাচ্ছে। আমি ওর উদ্দেশ্যে বলে উঠলাম, একটা কাজ করলে তো হয়। যেভাবেই হোক না কেন আমাদেরকে সবার আগে ঘটনাটা পুলিশকে জানাতে হবে। তবে তার আগে ওই কাগজটা বার করে দেখো তো, কাগজটাতে আসলে কি লেখা রয়েছে। পুলিশকে জানানো আমাদের কর্তব্য ঠিকই, কিন্তু তার আগে ওই চিরকুটটা দেখাটা খুব দরকার। ধাক্কা লাগা মানুষটা কেনই বা ওটা তোমার পকেটে দিল, আর সত্যবতীর উপর এই আক্রমণের কোনো মিল আছে কিনা তা তো জানা দরকার। কাগজটা কোথায় রেখেছিলাম যেন? ও হ্যাঁ, এই ডান দিকের পকেটে রয়েছে। দাঁড়াও দেখছি। কাগজটাতে একটা জায়গার নকশার মতো আঁকা। তার শুরুটা হচ্ছে, এই বাংলো থেকে কোন দিক দিয়ে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো তার রাস্তা এঁকে দেওয়া আছে। তার মানে আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে অজিত। ও টর্চ জেলে নকশাটা ভালো করে পরীক্ষা করল। রাস্তার মোড়গুলো এবং সংকেতগুলো সে নিজের মনের ম্যাপের সাথে মিলিয়ে নিচ্ছে। বৌঠান এখন কিছুটা সুস্থ, তাই আমাদের এই সূত্র অনুসরণ করা ছাড়া উপায় নেই। আমাদের গন্তব্য এখন এই নকশাতেই লুকিয়ে আছে। আচ্ছা, তুমি পুলিশে খবর দেবে না? এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আর তুমি কি না চুপচাপ থাকবে? আমাদের তো এই মুহূর্তে থানায় সমস্তটা জানানো উচিত। তুমি একবার তাকিয়ে দেখো বৌঠানের অবস্থা কতটা খারাপ। বৌঠান কোনো শব্দ পর্যন্ত ঠিকভাবে উচ্চারণ করতে পারছে না। এটা দুর্ঘটনা ঘটেছে নাকি কেউ ইচ্ছে করে ঘটানোর চেষ্টা করেছে সেটা তো জানতে হবে। এই ব্যাপারে আমি সত্যিই জানি না যে এটা দুর্ঘটনা নাকি কেউ ইচ্ছে করে ঘটানোর চেষ্টা করেছে। তবে দুর্ঘটনার ব্যাপারে আমি খুব একটা পাত্তা দিচ্ছি না, কারণ মনে হয় না এটা কোনো দুর্ঘটনা হতে পারে।
আর থানায় এই মুহূর্তে কোনো খবর দিলে চলবে না, কারণ একটা প্রবাদ বাক্য রয়েছে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আর আমার মনে হয় না যে আমরা অফিসারে সেই বিশ্বাস অর্জন করে উঠতে পেরেছি। ইন্সপেক্টর আমাদের গতিবিধি নিয়ে আগে থেকেই সন্দেহ করছেন। এখন পুলিশ ডাকলে হিতে বিপরীত হতে পারে। আমাদের এখন নিজেদের পথ নিজেদেরই খুঁজে নিতে হবে। তাই যেহেতু আমাদের বের হতে হবে, তাই তোমার বৌঠানের কোনো একটা ঠিকঠাক ব্যবস্থা করে দিয়ে তবে বের হবো। এই অবস্থায় তোমাকে বাইরে যেতে দেওয়া কি ঠিক হবে? পুলিশকে না জানানো মানে তো আমাদের নিজেদের নিরাপত্তা নিয়ে বড় ঝুঁকি নিচ্ছি। বৌঠানের ওপর হামলা যে পরিকল্পিত তা তো এখন স্পষ্ট, কিন্তু তুমি এখন কি ব্যবস্থা করবে বলো তো? বৌঠানকে কার কাছে রেখে যাব আমরা? এই প্রবাসে আমাদের পরিচিত বলতে তো কেউ নেই। বৌঠানকে এইভাবে ফেলে রেখে যাওয়াটা কি চরম ভুল হবে না? পরিস্থিতি তো আরো জটিল হয়ে যাচ্ছে। নিরাপদ কারো জিম্মায় রেখে আমাদের এই নকশা অনুসরণ করতে হবে। ও সংক্ষেপে উত্তর দিয়ে আমাদেরকে অপেক্ষা করতে বলে বেরিয়ে যায় দ্রুত। তার কিছুক্ষণ পর ফিরে আসে বাংলোতে, তবে একা নয়, সঙ্গে সেই বৃদ্ধ যাদের বাড়ি এই বাংলোর কাছাকাছি, তাদেরকে নিয়ে এসেছে ও। আমি ওর উদ্দেশ্যে বললাম, কি ব্যাপার? মনে হচ্ছে যে কোনো গুরুত্বপূর্ণ কারণে এনাদেরকে তুমি নিয়ে এসেছো। আচ্ছা, আমি যদি খুব ভুল না করি, তুমি বৌঠানকে এনাদের দায়িত্বে রেখে যাওয়ার কথা ভাবছো, তাই না? কিন্তু এটা কি একেবারে নিরাপদ হবে? বৃদ্ধ দম্পতিকে দেখে আমাদের মনে স্বস্তি ফিরল। তাদের চোখের চাহনিতে এক ধরনের প্রশান্তি এবং দায়িত্বশীলতা ছিল। ও তাদের সমস্ত ঘটনা বুঝিয়ে বলল এবং সত্যবতীর দেখভালের অনুরোধ করল। আমার তো মনে হয় যে এখানে রাখা বেশ নিরাপদের হবে, কারণ সত্যবতী এই মানুষদের কাছে থাকলে অনেকটাই সুস্থ বোধ করবে। আর যে একবার হামলা করে গিয়েছে, এত তাড়াতাড়ি সে আবার কোনো হামলা করবে বলে মনে হয় না। আর তাড়াতাড়ি আমরা আমাদের কাজ ছেড়ে ফেলবো। আমাদের এখন ভাগ্যের ওপর কিছুটা ভরসা করতেই হবে। বৃদ্ধ দম্পতি খুব নির্ভরযোগ্য বলে মনে হচ্ছে। সত্যবতীকে এদের কাছে রেখে আমরা নকশা অনুযায়ী গন্তব্যের দিকে এগিয়ে যাব। চলো, দেরি করার সময় নেই। এরপর আমি আর ও দুজনে ওই বৃদ্ধ আর বৃদ্ধার কাছে বৌঠানকে রেখে বাংলো থেকে বের হয়ে আসি। কাগজে অঙ্কিত নকশাকে অনুসরণ করে আমরা এগিয়ে যেতে থাকি। নকশার শেষ প্রান্তে এসে যখন আমরা উপস্থিত, তখন দেখছি একটা মন্দির সামনে রয়েছে। রাতের অন্ধকারে মন্দিরটা একটা ছায়ার মতন দাঁড়িয়ে আছে, চারিদিক একদম নিস্তব্ধ। নকশার প্রতিটি মোড় আমাদের ঠিক এই মন্দিরের প্রবেশপথের সামনে নিয়ে এসেছে। আমরা চারপাশটা খুব সতর্কভাবে লক্ষ্য করতে লাগলাম। আমি কিছুই ঠিকমতো বুঝতে পারছিলাম না। ঠিক সেই সময় ও বলে ওঠে, বুঝলে, এর আগে যে চিরকুট আমরা বাংলোর ভিতর থেকে পেয়েছিলাম, সেই চিরকুটটা এখানে পৌঁছাবার একটা সংকেত মাত্র। তুমি একবার ভেবে দেখো, লেখা রয়েছে যে ধর্ম এখানে উত্থিত, অর্থাৎ যারা হিন্দু ধর্মকে বিশ্বাস করে তারা মন্দিরে অবশ্যই আসে, আর সকল মানুষ নতমস্তকে ঠাকুরের সামনে দাঁড়িয়ে থাকে। আর এখানে, অর্থাৎ মন্দিরে, ঠাকুর বলতে পাথরের মূর্তি, তাকেই আমরা ঠাকুর বলে বিবেচনা করি। তাই চিরকুটের আসল উত্তর যে মন্দির ছিল তা ভালো মতো বোঝা গেল। সংকেতের প্রতিটি শব্দের অন্তর্নিহিত মানে এখন আমাদের কাছে পরিষ্কার। পাথকের সামনে নতমস্তক বলতে যে এই মন্দিরের বিগ্রহকেই বোঝানো হয়েছে, তা নিয়ে আর কোনো সন্দেহ নেই। আচ্ছা, এবার সবটা বুঝতে পারলাম, কিন্তু এটাই বুঝতে পারলাম না যে কেন ওই অদ্ভুত দেখতে মানুষের সঙ্গে রাস্তায় দেখা হওয়ার পর তোমার কাছে এই নকশাটা এলো। আবার সেদিন রাত্রে বাংলোতে কে প্রবেশ করেছিল, আর কেই বা ওই চিরকুটটা ফেলে দিয়ে গিয়েছিল? যদি ইন্সপেক্টরদের কথা ধরে নিই, তাহলে বিপ্লবীরা এই সমস্ত কাজ করে চলেছে। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, বিপ্লবীরা এরকম ধরনের কাজ কেন করতে যাবে? তাদের বিরোধিতা কেবলমাত্র ইংরেজ সরকারের সাথে, তাই ইংরেজ সরকারের যাবতীয় ক্ষতি তারা করতে পারে, কিন্তু আমাদের ক্ষতি কেন করতে যাবে? আমাদের সাথে বিপ্লবীদের তো কোনো ব্যক্তিগত লড়াই নেই, তবে কেন আমাদের এই পরিস্থিতির মধ্যে টেনে আনা হচ্ছে? আর বৌঠানের ওপর আঘাতের উদ্দেশ্যটাই বা কি? তোমাকে কে বললো যে কোনো ক্ষতি হবে? হতেও তো পারে যে কোনো ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। এখনই আমাদের এতটা খারাপ কিছু ভেবে নেওয়া ঠিক হবে কি? সব নেতিবাচক ঘটনার পেছনেই হয়তো কোনো শুভ উদ্দেশ্য থাকতে পারে। বিপ্লবীরা হয়তো আমাদের মতো মানুষের সাহায্য পাওয়ার জন্য খুব বিপজ্জনক পথ বেছে নিয়েছে। আমাদের ধৈর্য ধরে ঘটনার শেষ পর্যন্ত দেখতে হবে। হয়তো তাই। তুমি যে কথাগুলো বলছো তা হয়তো সত্যিই যুক্তিসম্মত, কিন্তু আসার পর থেকে একের পর এক যে অশুভ ঘটনাগুলো ঘটে চলেছে, তাই আমি ভালোভাবে কিছু বুঝতে পারছি না। আশঙ্কা আমার মনকে আচ্ছন্ন করে রেখেছে। প্রতিটি ছায়া থেকে কোনো নতুন বিপদ উঁকি দিচ্ছে বলে মনে হয়। দেখো, সেইভাবে আমি ঠাকুরকে বেশি বিশ্বাস না করলেও তবু মনে করি যে
মন্দিরে এলে সমস্ত শুভ চিন্তাকে একত্রিত করে নিয়ে আসা উচিত। সবসময় শুভ চিন্তাকে প্রাধান্য দেওয়া উচিত। খারাপ তো আছেই আমাদের সঙ্গে হওয়ার জন্য, কিন্তু খারাপকে প্রাধান্য দিয়ে কি কিছু হতে পারে? অশুভ চিন্তাকে দূরে সরিয়ে আমাদের মনের জোর বাড়াতে হবে। মন্দিরের এই পবিত্র পরিবেশে দাঁড়িয়ে অন্তত শুভ কিছু প্রত্যাশাই করা উচিত। চলো, ভেতরে কোনো সংকেত পাওয়া যায় কিনা দেখা যাক। তো তুমি ঠিক বলেছো ঠিকই, কিন্তু এখানে আমাদেরকে আসতে বললো বা কেন বলো তো? আর কারাই বা বললো? সেই সম্পর্কে আগেও কিছু না ভেবে আমরা যে এখানে চলে এলাম সেটা কি ঠিক করলাম? আর বৌঠানের জন্য কিন্তু বেশ চিন্তা হচ্ছে। আমরা কি কোনো চোরাবালির দিকে পা বাড়াচ্ছি বলো তো? বৌঠানকে ফেলে আসাটা না আমার মনে বারবার খচখচ করছে। কেউ কি আড়াল থেকে আমাদের উপর নজর রাখছে? আমাদের এখানে আসার প্রকৃত কারণটাই বা কি? হ্যাঁ, এটা হয়তো ঠিক যে আমরা কিসের জন্য এসেছি সে ব্যাপারে কিছুই জানি না, তবে হয়তো এখানে আসার পর নতুন কিছু জানতে পারবো। তাই সেই কারণেই আমাদেরকে এখানে নিয়ে আসা। যদি এটা কোনো বিপদের কারণ হয়ে থাকে তাহলে বৃথা চিন্তা করো না, আমরা দুজনে মিলে সমস্ত বিপদ সামলে নেব। তোমার আর আমার এই নিয়ে কম অভিজ্ঞতা তো হলো না। কত খারাপ খারাপ অভিজ্ঞতা আমরা করেছি বলো তো। তাই এখন আমাদের এখানে আসবার মূল উদ্দেশ্যটাকে খুঁজে পেতে হবে। বিপদ সত্যান্বেষী চিরকালের সঙ্গী। প্রতিটি সংকটে আমরা জয়ী হয়ে ফিরে এসেছি। আমাদের এখন সজাগ থাকতে হবে এবং প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করতে হবে। চলো ভেতরে এগোই। আমি আরও মন্দিরের সামনে একটা জায়গায় এসে বসে এইসব ভেবে চলেছিলাম। ও অনেকবার ভেবেও কিছু বুঝতে পারলো না যে এখানে কেন আসতে বলা হয়েছে আমাদেরকে এবং উদ্দেশ্যটাই বাকি। এক প্রকার বিরক্ত হয়ে অনেকক্ষণ পায়চারি করবার পরে ও বসে পড়ে। মন্দির এতক্ষণ বিভিন্ন মানুষজনে ভর্তি হয়ে থাকলেও মন্দির বন্ধ হওয়ার সময় চলে আসে, তাই মন্দির চত্বর পুরোই ফাঁকা হয়ে যায়। আমি বলে উঠি, আমরা শুধু শুধু এখানে চলে এসেছি। এখানে আসবার তো কোনো উদ্দেশ্য আমাদের ছিল না। চলো এখান থেকে বরং বেরিয়ে পড়া যাক। অনেকক্ষণ ধরে অপেক্ষা করে থাকবার পর যখন মন্দির একেবারে বন্ধ হয়ে যায় তখনও আমরা বসে অপেক্ষা করছি। হঠাৎ করে পায়ে সজোরে কিছু একটা লাগলো। আমি সাথে সাথে চিৎকার করে উঠলাম। ব্যথাটা এতই তীব্র ছিল যে আমার পা মুহূর্তের জন্য অবশ হয়ে এলো। আমি বুঝতে পারলাম কোনো একটা বস্তু প্রচণ্ড গতিতে এসে আমার পায়ে সরাসরি আঘাত করেছে। হে কি হয়েছে? তুমি এভাবে চিৎকার করলে কেন? কিছু কামড়েছে নাকি? ও দ্রুত আমার পাশে বসে পড়ল। টর্চের আলো জেলে পায়ের আঘাতের স্থানটা খোঁজার চেষ্টা করল। সতর্কভাবে চারপাশটা দেখার চেষ্টা করল ও। যদিও আমরা সেখানে বসে রয়েছি, সেখানে কোনো স্বাদ বা বিষাক্ত কিছু কামড়ানো তো কোনো কথা নয়। জায়গাটা অত্যন্ত পরিষ্কার। আমার পায়ে ঠিক কী কারণে আঘাত লেগেছে সেটা বুঝতে প্রথমে না পারলেও এটুকু বুঝেছি যে বিষাক্ত কোনো প্রাণীর কামড়ে আর যাই হোক আমার এই অবস্থা হয়নি। তবে আঘাতটা লেগেছে কিন্তু ভালো মতন। পাটা পুরো টনটন করছে। আমি ওকে উদ্দেশ্য করে অত্যন্ত ধীরভাবে বলি, আমার মনে হচ্ছে না কোনো বিষাক্ত কিছুতে আমাকে কামড়েছে। কিছু একটা শক্ত জাতীয় আমার পায়ে এসে না সজোরে লাগলো, তার জন্যই এমন ব্যথা করছে। অন্ধকার থেকে কেউ একজন আমাদেরকে লক্ষ্য করে মনে হচ্ছে কিছু ছুঁড়েছে। এটা নিশ্চয়ই কোনো মানুষের অত্যন্ত সুপরিকল্পিত কাজ। আমার পাটা না ক্রমাগত ফুলে উঠছে। তুমি একবার আশপাশটা দেখো তো, যদি কিছু পড়ে থাকে। ও আমার কথা অনুসরণ করে আমার পায়ের দিকটা ভালো মতো পরীক্ষা করে দেখতে লাগলো যে আদৌ কিছু রয়েছে কিনা। তারপর সেখান থেকে একটা কাগজের ডেলা করিয়ে নেয় ও। সেই কাগজের ডেলাটির মধ্যে একটা পাথরের শক্ত টুকরো লুকোনো ছিল। তারপর আরও একটা কাগজের পরত খুলে সেখান থেকে একটা পাথর বের করে সেটা ফেলে দিল। অত্যন্ত সাবধানে তার ভাঁজগুলো একে একে খুলতে শুরু করলো। আমি হতবাক হয়ে বললাম, এইটা আবার তোমার হাতে কি গো? নিচে পড়েছিল নাকি? হ্যাঁ, এটা আসলে একটা গুলতি। কাগজের মধ্যে কিছু একটা লেখা রয়েছে, যেটার ভেতরে একটা ছোট পাথর ভরে দিয়ে সেটাকে গুলতি আকারে সজোরে কেউ ছুঁড়েছিল তোমার পা লক্ষ্য করে, আর সেজন্যই তোমার পায়ে এতটা লেগে গিয়েছে। হামলাকারী আমাদের আড়ালে বসে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সে সরাসরি সামনে না এসে এই কৌশলী পথে আমাদের কাছে কোনো বিশেষ বার্তা পৌঁছে দিতে চাইছে। দেখা যাক এই নতুন চিরকুটে ঠিক কি লেখা আছে। বেশ, তাহলে আমাদের চারপাশে কেউ রয়েছে, কেউ আমাদেরকে সবসময় পর্যবেক্ষণ করে যাচ্ছে। কাগজটা খুলে পড়ে দেখো তো যে ঠিক কি লেখা রয়েছে। মন্দিরের সেই বিশাল চত্বরে আমরা যখন বসেছিলাম তখন চারপাশের নিস্তব্ধতা যেন পাথরের মতো ভারী হয়ে আমাদের উপর চেপে বসছিল। সমুদ্রের হাওয়ার ধূপের গন্ধটা উধাও হয়ে গেছে। তার বদলে এক ধরনের গুমোট পরিস্থিতি তৈরি হয়েছে। ও হঠাৎ উঠে দাঁড়িয়ে গর্ভগৃহের দিকে পা বাড়ালো। আমি ওকে অনুসরণ করলাম।
কিন্তু মন্দিরের মূল তোরণের কাছে পৌঁছানোর আগেই অন্ধকারের ভেতর থেকে সেই বৃদ্ধ পুরোহিত মশাই ঝড়ের বেগে আমাদের সামনে এসে পথ আগলে দাঁড়ালেন। তার হাতে ধরা পিতলের লণ্ঠনটা ক্ষীণ উজ্জ্বলতায় জ্বলছে, আর চোখের দৃষ্টিতে এক ধরনের অস্বাভাবিক উত্তেজনা। তিনি আমাদের দেখে রীতিমতো চিৎকার করে উঠলেন। তার গলার স্বর ছিল কর্কশ এবং অস্থির। কে? কারা আপনারা? এই অসময়ে মন্দিরে প্রবেশ করার ধৃষ্টতা আপনাদের কে দিল? এখন বিগ্রহের বিশ্রামের সময়, বাইরের কারো এখানে পা রাখা নিষিদ্ধ। চলে যান এখান থেকে। এখন এক মুহূর্ত সময় নষ্ট না করে ফিরে যান, কাল সকালে আসবেন। বৃথা অধৈর্য হবেন না, অল্পক্ষণের মধ্যেই আমাদের এখানে আসার কারণ সমস্ত কিছুই জানতে পারবেন। ফিরে যাবেন না দয়া করে। এই মন্দিরের পবিত্রতা রক্ষা করা আমার ধর্ম। আমি কোনোভাবেই আপনাদের ভেতরে যেতে দেব না। পুলিশ প্রশাসন যাই বলুক, আমি আমার সংকল্প থেকে এক চুল নড়ব না। বেরিয়ে যান বলছি। পুরোহিত মশাইয়ের এই রুদ্রমূর্তি দেখে আমি কয়েক মুহূর্তের জন্য থমকে গেলাম। পরিস্থিতি যে কোনো মুহূর্তে হাতের বাইরে চলে যেতে পারে বলে মনে হলো। ভায়া কিন্তু বিন্দুমাত্র বিচলিত হলো না। সে ধীর স্থির পায়ে আরও এক পা এগিয়ে গেল এবং পুরোহিত মশাইয়ের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকালো। ওর সেই শান্ত গাম্ভীর্যের সামনে পুরোহিতের উত্তেজনা যেন হঠাৎ করে কিছুটা থিতিয়ে এলো। আমরা পুলিশের লোক নয়, আমার নাম ব্যোমকেশ বক্সী, আর ইনি আমার বন্ধু। আসলে একটা নকশা পেয়েছি আমরা, সেই নকশা অনুসরণ করে এখানে এসেছি। আসলে আমি একজন সত্যান্বেষী, আর আমি এখানে ঘুরতে এসেছি সপরিবারে। কিন্তু এখানে আসার পর থেকে আমাদের সঙ্গে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে। কে ঘটাচ্ছে আর কেনই বা ঘটাচ্ছে, এই নকশা আমাদের চুপিসারে দেওয়ার পেছনে কে আছে, এসব আমাকে জানতেই হবে। তাই বলছি, দয়া করে আমাদের সহযোগিতা করুন। ঠিক আছে, আপনারা একটু অপেক্ষা করুন, আমি আসছি। এই বলে পুরোহিত মশাই চলে গেলেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ও বলল, বুঝলে ভায়া, যখন আমাদেরকে অপেক্ষা করতে বলেছে এখানে, তখন আমাদের অপেক্ষা করা ছাড়া আর অন্য কোনো বিকল্প নেই। যতই সময় লাগুক না কেন, আমাদেরকে এখানে বসে অপেক্ষা করতে হবে। এরপর আমরা বেশ খানিকক্ষণ আরও অপেক্ষা করি। মন্দিরের পুরোহিত তালা বন্ধ করে এগিয়ে আসতে থাকেন আমাদের দিকে, তাও অত্যন্ত ধীরভাবে। সাথে সাথে ও এবং আমি বুঝতে পেরে উঠে দাঁড়াই। ঠাকুরমশাই ইশারায় তার সঙ্গে আমাদেরকে যেতে বললেন। এরপর মন্দিরের প্রধান ঘরের দরজা খুলে দেন, যেই ঘরে স্বয়ং ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। আমাদেরকে ভিতরে প্রবেশ করিয়ে দরজা বন্ধ করে দেওয়ার সময় আমাদের উদ্দেশ্যে বলে ওঠেন, আসলে আমি আপনাদের পরীক্ষা করছিলাম যে আসলে আপনারাই তারা কিনা। আমি জানি আপনারা কে, কি কারণে এসেছেন। বৃথা চিন্তা করবেন না আপনারা। আমি এই ঘর তালা বন্ধ করলেও যখন আপনাদের এই জায়গায় আসার প্রয়োজন শেষ হয়ে যাবে, তখন বেরোনোর পথ নিজেরাই ঠিক খুঁজে পেয়ে যাবেন। আমার প্রতি ভরসা রাখুন, আর এই ঘরে উপস্থিত প্রতিষ্ঠিত মূর্তির উপর বিশ্বাস রাখুন। যে ভগবান আপনার সামনে রয়েছে তার উপর বিশ্বাস রাখুন। তাহলে দেখবেন যে কোনো সমস্যা আর সমস্যা বলে মনে হচ্ছে না। এখন আর বেশি সময় নেই, আমি দরজা বন্ধ করলাম। আপনারাও সাবধানে থাকবেন। এই বলে পুরোহিত দরজা বন্ধ করে দিল। এদিকে একটা বন্ধ করে ও আর আমি কিভাবে থাকবো তা নিয়ে নিজেদের চুল নিজেরাই ছিঁড়তে লাগলাম। একটা গোটা রাত এভাবে কখনো একটা বন্ধ করে কাটানো যায়? আবার ওদিকে বৌঠানের যে কি অবস্থা কে জানে। প্রার্থনা করি বৌঠান যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, আর যত তাড়াতাড়ি সম্ভব আমরা যেন এই ঘর থেকে বের হতে পারি। ও আমার উদ্দেশ্যে বলে ওঠে, কি ব্যাপার, কি এত ভেবে চলেছো বলো তো? তুমি কোনো গভীর চিন্তা ভাবনা করছো নাকি? যদিও আমি এটা বুঝতে পারছি যে এই সমস্ত কিছুই প্রচণ্ড বিরক্তিকর লাগছে তোমার কাছে, কিন্তু এইসবের নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। না হলে পুরোহিত মশাই শুধু শুধু আমাদের এভাবে বন্ধ করে যাবেন কেন? দেখো তো, একটু ঘরটা খুঁজে দেখো তো কিছু পাওয়া যায় কিনা। পুরোহিত বলেছিলেন বেরোনোর পথ আমরাই খুঁজে পাবো। এর মানে এখানে এসেও আমরা সত্যের অনুসন্ধান করতে হচ্ছে। খুনি বা চোর ধরার মতো এখানেও কোনো যুক্তি লুকিয়ে আছে যে আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে। এরপর ওর কথা অনুসরণ করে আমরা ঘরের সমস্ত কিছু খুঁজতে লাগলাম। আমরা গর্ভগৃহের মেঝে এবং দেওয়ালে হাত দিয়ে বোঝার চেষ্টা করলাম কোনো আলগা পাথর বা গোপন লিভার আছে কিনা। পাথরের মেঝে বড্ড ঠান্ডা আর দুর্ভেদ্য মনে হচ্ছিল। হঠাৎ করে যেন কিছুটা পিছিয়ে গেলাম বলে মনে হলো। আমরা দুজন নিচের দিকে তাকিয়ে দেখি ঠাকুরের মূর্তি বেশ অনেকটা সরে গিয়েছে। বুঝতে বাকি থাকে না যে কোনো সুড়ঙ্গ তৈরি করা হয়েছে এই মন্দিরের গর্ভগৃহের ভেতর দিয়ে, যাতে কেউই তা সন্দেহ না করতে পারে।
ভিতরে প্রবেশ করবার জন্য মূর্তিকে সুন্দরভাবে সরিয়ে পাশে রেখে দিলাম। তারপর আমি ওর উদ্দেশ্যে বলে উঠলাম, এই দেখো, একটা সুড়ঙ্গ বলে মনে হচ্ছে, তা নিচে গিয়ে একবার দেখবে নাকি? হ্যাঁ, সে তো অবশ্যই। নিচে তো আমাদেরকে যেতেই হবে। আর কতক্ষণ আমরা এখানে বসে থাকতে পারবো বলো তো? কখনো কি তা সম্ভব? আমাদেরকে যেভাবেই হোক না কেন এই সুড়ঙ্গের ভিতরে প্রবেশ করতেই হবে। ভেতরে গিয়ে দেখতে হবে যে এর ভেতরে কি এমন অজানা সত্য লুকিয়ে রয়েছে যার কারণে আমাদেরকে এতটা টেনে নিয়ে আসা হলো। একে ধরতে হলে আমাদের এই অন্ধকারের শেষ দেখতেই হবে। এসো, মূর্তির ওদিকের গর্তটা দিয়ে নিচে নামা যাক। এরপর আমরা ধীরে ধীরে মন্দিরের ভিতরে থাকা সুড়ঙ্গের মধ্য দিয়ে প্রবেশ করতে করতে বেশ অনেকটাই নিচে চলে আসি। সেখানে গিয়ে দেখতে পাই বেশ কয়েকজন যুবক দাঁড়িয়ে, আর রাস্তায় সেদিনকে যার সঙ্গে ধাক্কা লেগেছিল তাকেও আমরা প্রত্যক্ষ করলাম। বুঝতে পারলাম যে এরা 6 জন হচ্ছে একটি বিপ্লব দলের সদস্য। সেখানে 6 জন উপস্থিত ছিল। বুঝতে পারলাম যে যার সঙ্গে আমাদের ধাক্কা লেগেছিল তার নাম হচ্ছে অনন্ত। ও বলে উঠল, নমস্কার, আমি ব্যোমকেশ বক্সী, সামান্য সত্যান্বেষী। আমার স্ত্রীও এই পুরীতেই রয়েছে, তার নাম। ওর কথা শেষ হতে না হতেই সুরেশ বলে উঠল, হ্যাঁ, খুব ভালো করেই জানি, কারণ তিনি এই মুহূর্তে অসুস্থ। তার শরীর থেকে অনেকটা রক্ত নির্গত হয়েছে, আর তা হয়েছে আমার কারণেই। এতক্ষণ অত্যন্ত শান্ত হয়ে সমস্ত কথাগুলো শুনছিল, কিন্তু হঠাৎ করে সুরেশের মুখ থেকে বৌঠানের কথা শুনবার পরে দপ করে জ্বলে উঠল। সত্যান্বেষীর শান্ত মুখাবয়ব নিমিষেই কঠিন হয়ে পড়ল। ওর চোখের মনে দুটো যেন স্থির আগুনের শিখার মতো জ্বলছিল। জোরে দৌড়ে গিয়ে সুরেশের গলা কিছুটা চেপে ধরে দাঁতে দাঁত চেপেও বলতে লাগলো, শয়তান, তোর সাহস কিভাবে হয় যে আমার স্ত্রী সত্যবতীর গায়ে হাত দিয়েছিস? আমি সবসময় খুব ভদ্রভাবে, ভদ্র ভাষায় কথা বলে থাকি, কিন্তু ঠিকই আমার সব থেকে প্রিয় সত্যবতী এবং অজিত। আর তাই যদি এদের কোনো বিপদ হবার সম্ভাবনা থাকে, আমি অবশ্যই নিজে থেকে রুখে দাঁড়াবো। এখন বল, আমার স্ত্রীর এই অবস্থা কেন হয়েছে? কি করেছিস তুই ওর সঙ্গে? আগে আগে আমার গলাটা ছাড়ুন, তারপর তারপর ধীরে ধীরে সব বলা হবে আপনাকে। এটাও জানাবো যে আপনার স্ত্রী সত্যবতী দেবীর কেন এই অবস্থা, আর কেন আপনাকে আমাদের এখানে ডেকে আনা হয়েছে। আসলে আসলে প্রথমে ওই বাংলোটিকে আমাদের নিজেদের আস্তানা হিসেবে গড়ে তুলেছিলাম। সেখানে আমাদের একটা পিস্তল রয়ে যায়। ভেবেছিলাম সেই পিস্তলটি নিয়ে আসতে পারবো, কিন্তু পিস্তল খুঁজে না পেয়ে যখন ফিরে আসতে যাব, ঠিক সেই সময় আপনার স্ত্রী আমাকে দুষ্কৃতী ভেবে বসেন। তিনি যখন ধারালো ছুরি নিয়ে আমাকে আক্রমণ করতে উদ্যত হন, আর আমি কিছুটা হতবাক হয়ে নিজেকে বাঁচানোর জন্য কোনোভাবে ছুরিটিকে আপনার স্ত্রীর দিকেই ঘুরিয়ে দিই, যার কারণে আপনার স্ত্রীর বাম হাতে সেটা বেকায়দায় ঢুকে যায়। তবে বিশ্বাস করুন, এটা একেবারে ইচ্ছাকৃত নয়। আর আপনার বাড়িতেও যে চিরকুটটা দিতে গিয়েছিল সেটাও আমি, কারণ আমি আর আমার দলের সদস্য সবাই আপনার পরিচয় সম্পর্কে অবগত, আর আমরা সকলেই সাহায্য চাই আপনাদের কাছে। কিন্তু আমাদের দলের ভেতর থেকেই কেউ তথ্য পাচার করেছে। সাহায্য চাও? তাও আবার আমার কাছে? আচ্ছা, বলে ফেলো, কি সাহায্য চাই তোমাদের? যতদূর জানি তোমরা দেশের জন্য কাজ করছো, আর দেশের ভালোর জন্য যদি কোনো কাজ কেউ করে তার পাশে থাকার আমি সবসময় চেষ্টা করে থাকি। তাই নির্দ্বিধায় বলতে পারো কি সাহায্যের প্রয়োজন। আসলে চঞ্চল মঞ্চের কাছে যে ইংরেজ সেনার আখড়া রয়েছে, তার থেকে কিছুটা দূরে এগিয়ে এসে দুই দিকে যে দুটো রাস্তা চলে গিয়েছে, সেখানে আপনাকে একটু প্রয়োজন। আপনার মতো বুদ্ধি আর কয়জনের বা হতে পারে বলুন? ওই আখড়ার সামনে দিয়ে একটা অস্ত্র সমেত গাড়ি আমরা নিয়ে যাব বাম দিক দিয়ে। অন্য এক স্বদেশী দলের এসব অস্ত্র অত্যন্ত প্রয়োজন। আর অদ্ভুতভাবে এটাই বুঝতে পারছি না যে আমরা যা ভেবে থাকি না কেন, যা পরিকল্পনা করে থাকি না কেন, পুলিশ কিভাবে সবটা জেনে যাচ্ছে। এটাই হয়ে গেছে মুশকিল। একমাত্র আপনিই ভরসা। আপনি যদি আমাদেরকে সাহায্য না করেন, তাহলে আমরা এক প্রকারে হেরে যাব বলতে পারেন। কারণ কোনোভাবে ওই রাস্তা দিয়ে সাধারণ দিনের মতো যাতায়াত করা যাবে না অস্ত্র নিয়ে। আমরা যে পরিমাণ অস্ত্র লুট করেছি ওই ইংরেজদের মারব বলে, সেই অস্ত্র সম্পর্কে পুলিশ ইতিমধ্যে সজাগ হয়ে গিয়েছে। চিরুনি তল্লাশি শুরু করে দিয়েছে। আপনি তো নিজেই বললেন যে ওরা বাংলাতেও পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আর পিস্তলটাও বোধ করি
ওনারা পেয়ে গেছেন। কি তাই তো? একেবারে ঠিক বলেছো অনন্ত। পুলিশ সন্দেহ করছে যে আমি কোনো বিপ্লবী দলের সঙ্গে যুক্ত রয়েছি আর তাদেরকে সাহায্য করবার জন্য এখানে এসেছি, আর তাদের পিস্তল আমি লুকিয়ে রেখেছি। আমার জীবনে লুকানোর মতো সেইভাবে কিছুই নেই, তবু আমাকে কিছুক্ষণ এই পিস্তলের কারণে থানায় বন্দি থাকতে হলো। এই যা। অত্যন্ত দুঃখিত আমি এবং আমরা সবাই। আমাদের একটা ছোট্ট ভুলের কারণে আপনার মতো সম্মানীয় মানুষকে থানায় বন্দি থাকতে হলো। এর চেয়ে খারাপ আর কী বা হতে পারে। আপনি কিছু একটা করে আমাদেরকে সাহায্য করুন, আর ভুল বুঝে চলে যাবেন না। অনেক কষ্ট করে, অনেক চিরকুট এবং নকশার মাধ্যমে আপনাদেরকে এইখানে টেনে আনতে পেরেছি। আচ্ছা দাঁড়াও, ভাবতে দাও যে কি করা যেতে পারে, কি করাই বা উচিত আমাদের। ও বেশ খানিকক্ষণ অত্যন্ত মনোযোগ দিয়ে ভাবতে লাগলো। শুনতে লাগলো যে কিভাবে এই বিপ্লবী দল এতদিন যাবৎ তাদের কার্যকলাপ চালিয়ে এসেছে। বেশ কিছুক্ষণ এভাবে শোনা ও ভেবে যাওয়ার পর্ব চলার পরে ও সকলের উদ্দেশ্যে বলে ওঠে, হ্যাঁ, একটা উপায় আমি পেয়েছি। যদিও সেটা কিছুটা বিপদের হতে পারে বলে আমার মনে হয়, তবে তোমরা যদি বিপদ মাথায় নিয়ে কাজ করতে পারো তাহলে হয়তো সম্ভব। আমার নাম জীবন দাস। তবে আমিও ইংরেজদের দাসত্ব গ্রহণ করে আমার জীবন কাটিয়ে দিতে পারবো না, কিছুতেই না। আমার যদি এতে প্রাণ যায় তাহলে যাবে, তবে ওই ইংরেজদের অবস্থা যাতে খারাপ হয় সেই ব্যবস্থা করতে হবে। আপনি বলুন, আপনি কি বলতে চান, আমরা সবটাই করব, যেটা আপনি বলবেন। বেশ, তাহলে মন দিয়ে পুরো ব্যাপারটা শোনো, আমি ঠিক কি তোমাদের বলতে চাইছি। আচ্ছা, তোমরা বললে যে ওই ইংরেজদের আখড়ার জায়গা থেকে বেশ কিছুটা এগোনোর পর রাস্তা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, আর তোমরা সমস্ত জিনিসপত্র নিয়ে বাঁ দিক দিয়ে যাবে আশা করি। তাহলে রাস্তার ডান দিক দিয়ে বেশ কিছুটা এগিয়ে একটা বিস্ফোরণ ঘটাতে হবে, যাতে সকল পুলিশ ডান দিকে চলে যায়, আর তোমরা সেখান দিয়ে অস্ত্র নিয়ে সোজা বাঁ দিক দিয়ে চলে যেতে পারো। আমি সেখানে উপস্থিত থাকবো, তাদেরকে যদি কোনোভাবে বিভ্রান্ত করতে পারি সেই কারণে। এবার ভেবে বলো, আমি যা তোমাদেরকে করতে বললাম সেটা কি তোমরা করতে পারবে? যদিও এর থেকে আরও অনেক বড় বড় কাজকর্ম তোমরা অনেক আগে করে এসেছো, তবুও আমার মনে হলো একবার বলাটা কর্তব্য, তাই আমি সেটাই করার চেষ্টা করছি। তোমাদের দলের মধ্যে যে বিভীষণ আছে তাকে ধরার দায়িত্ব আমি নিজের কাঁধে নিচ্ছি। এরপর সমস্ত কথাবার্তা ঠিক হয়ে যায়। আগামীকাল ঘটনাটা যে ঘটনা হবে সেই ব্যাপারে পূর্ণ প্রস্তুতি নিতে থাকে সবাই। আর আমরা সুড়ঙ্গ থেকে বের হওয়ার জন্য অন্য পথ দিয়ে বের হয়ে চলে আসি বাংলোতে। বাইরে তখন ভোরের ঝিরঝিরে বাতাস বইছে। বাংলোয় গিয়ে দেখি বৌঠানের শরীর আগের থেকে বেশ অনেকটা ভালো হয়ে গিয়েছে। আমাদেরকে দেখে বৌঠান কিছুটা চিৎকার করে বলল, কি ব্যাপারটা কি? এতক্ষণ তো একবারও আমাদের কথা মনে পড়েনি। এই বয়স্ক মানুষগুলোর কাছে আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, এতক্ষণ পর ফিরলে। এইখানে আবার তোমাদের কি রাজকার্য ছিল? বলি, সামান্য ঘুরতে এসেও কি একটু শান্তিতে আমি থাকতে পারবো না? আমি কি পাপ করেছি বলো তো? একটা বিশাল বড় মহাকার্য ছিল বলেই এতক্ষণ পর্যন্ত আমরা দুজন বাইরে ছিলাম। তবে চিন্তা করো না, এখন ধীরে ধীরে যা হবার সব ঠিকঠাক হবে। আচ্ছা চলো, অনেকটাই রাত হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়া যাক। পরের দিন সকালে বেশ সুন্দরভাবে দেরি করে ঘুম ভাঙে। তারপর কি কি পরিকল্পনা করা হয়েছিল সমস্তটাই মনে পড়ে। কথা হয়েছিল আমি দুজনেই ডান দিক দিয়ে আসব, আর আমরা নিজেদের মধ্যে পরিকল্পনা করেছি আমরা দুজনে দুই দিক থেকে আসব। এবারে আমরা বাংলো থেকে বেরিয়ে গিয়েছি। হঠাৎ করেই আমাদের চোখ পড়ে যায় একে অপরের ওপরে। তবে আমার উপরে চোখ ফেলার আগে ও আরও নিচের দিকে চোখ পড়ে যায়। ওর দৃষ্টিকে অনুসরণ করে বুঝতে পারি যে রাস্তার ধারে গাছের আড়াল থেকে একজন পিস্তল তাক করে রয়েছে আমার দিকে। সে হয়তো ওকে বা হয়তো আমাকে মারবার জন্য উদ্যত হয়েছে। সে গাছের আড়ালে থাকা শয়তান আমার দিকে যেহেতু লক্ষ্য করেছিল, তাই পেছন দিকে যে ভায়া আর অনন্ত রয়েছে তা বুঝতে পারিনি। ও আর অনন্ত মিলে সেই লোকটির মুখ বন্ধ করে হাত পা ধরে অন্যত্র নিয়ে চলে যায়। ঠিক সেই সময় ভয়ঙ্করভাবে বিস্ফোরণ ঘটে। ইন্সপেক্টর এসে পড়ে, সাথে ইংরেজ সাহেবও চলে আসে। ইংরেজ সাহেব বলতে থাকে, হ্যাঁ, কিছু একটা হয়েছে। কোনো বোম ব্লাস্ট করেছে ওই নেটিভ ইন্ডিয়ানরা। আই উইল কিল হিম, কাউকে ছাড়িব না আমি। এরপর আমার আর ওর দিকে ওনার চোখ পড়লে উনি কিছুটা এগিয়ে এসে বলতে শুরু করেন, এই ব্লাডি অশিক্ষিত ইন্ডিয়ান, তোমরা দুজন এখানে কি করিতেছ? এইক্ষুনি যে বোম ব্লাস্ট হয়েছে, তোমরা কি সেটা করিয়েছ? যদি সেটা হয় তাহলে কিন্তু তোমাদের ফাঁসি হইব। নো স্যার, আমরা দুজনেই এইমাত্র আসছি। আমাদেরও ক্ষতি হতে পারতো, কিন্তু কপাল জোরে বেঁচে গিয়েছি। আমরা সত্যিই এসব কিছু জানি না। আমাদের এখান দিয়ে যাওয়ার কথা ছিল, জাস্ট ফর দ্যাট আমরা এখানেই রয়েছি। আর হ্যাঁ, আরেকটা কথা, এর পরের বারে কাউকে অশিক্ষিত বলবার আগে একটু বিবেচনা করে নেবেন।
একটু ভেবে বলবেন যে যাকে অশিক্ষিত বলেছেন সে আদতে অশিক্ষিত কিনা। কে শিক্ষিত আর কে অশিক্ষিত সেটা তো খুব ভালোভাবে এখন বোঝা যাচ্ছে। ওর সঙ্গে শুধুমাত্র ভারতীয় কেন, কোনো দেশের মানুষই সেইভাবে পেরে উঠবে না। তাই ওই ইংরেজ সাহেব চুপ করে গেলেন। বেশ পুরনো কারণে সবাই এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে এতক্ষণে তাদের নাকের ডগা দিয়ে অস্ত্র নিয়ে পালিয়ে গিয়েছে জীবন নরেনার প্রলয়। মনের মধ্যে একটা অদ্ভুত ভালো লাগা, সেই সাথে দেশপ্রেম জেগে উঠল। মনে হলো আজ অবধি এতটা রোমাঞ্চিত হয়তো আগে কখনো আমরা হইনি। শুধু যে বিস্ফোরণ তাই নয়, বিপ্লবী দলের সঙ্গে থেকে তাদের সাথে বিরোধিতা করা দেশদ্রোহিতার সমান। আর সুরেশ এতদিন ধরে সেই নিজেকে বিপ্লবী বলে দাবি করবার পর সকলের বিশ্বাস অর্জন করে সকলের পিঠে এইভাবে ছুরির আঘাত করল। আর ঠিক তার প্রতিশোধ নিতে অনন্ত সুরেশকে সেই একইভাবে কুপিয়ে খুন করেছে। ও আমার উদ্দেশ্যে বলে উঠল, চলো, আর বেশিক্ষণ এখানে থেকে কোনো কাজ নেই। আমাদের রাজকার্য সম্পন্ন হয়ে গিয়েছে। এইবার আমরা আমাদের নিজেদের বাড়িতে ফিরে যাব। ভালো থাকুক এইসব স্বাধীনতা সংগ্রামীরা, যারা সত্যিকারের সংগ্রাম করে ভারতবর্ষকে স্বাধীনতার দিকে ত্বরান্বিত করছে। আর নিশ্চিহ্ন হোক সেই সব বিপ্লবী যারা বিপ্লবের নামে কলঙ্ক রচনা করেছে।